ওজোন স্তর সৃষ্টি হয়েছিল কিভাবে তাহলে? একটা অক্সিজেন অণু অর্থাৎ অক্সিজেন গ্যাস অর্থাৎ O2 সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি হয়েছিল না O3 মলিকিউল তৈরি করেছিল বা O3 অণু অর্থাৎ ওজোন অণু তৈরি করেছিল। এইভাবে কি হয়েছিল না ওজোন স্তর সৃষ্টি হয়েছিল। তাহলে ওজোন স্তর যখন ধ্বংস হবে তার মানে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটবে। কি হবে না O3 থাকবে, O3টা কি হবে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে অক্সিজেন একটি পরমাণু এবং অক্সিজেন একটি গ্যাস অর্থাৎ অক্সিজেন একটা অণু অর্থাৎ O2 তৈরি করবে। এখানে CFC কি ভূমিকা রাখে না CFCl3 সর্বপ্রথম অতিবেগুনি রশ্মি এসে পড়লে CFCl3টা কি হয় ভেঙে গিয়ে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু আর একটা জিনিস কি তৈরি করে CFCl2 তৈরি করে। এবার এই সক্রিয় Cl পরমাণুটা O3 কে ভেঙে ফেলে। কি করে না সক্রিয় Cl পরমাণু ওজোন অণুর সঙ্গে যুক্ত হয়ে ClO আর অক্সিজেন গ্যাস তৈরি করে। এই যে ClO তৈরি হলো সেটিও কিন্তু সক্রিয় ওজোন অণুকে ভাঙার জন্য। এই ClO কি করে না O3 এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আবার সক্রিয় ক্লোরিন পরমাণু এবং দুই অণু অক্সিজেন তৈরি করে। আবার এই সক্রিয় ক্লোরিন পরমাণু পুনরায় আবার আগের মতো করে আবার O3 এর সঙ্গে যুক্ত হয়ে ClO প্লাস O2 তৈরি করবে, আবার ClO O3 এর সঙ্গে যুক্ত হয়ে Cl প্লাস 2O2 তৈরি করবে। এইভাবে কি হবে না প্রতিনিয়ত তারা ওজোন অণুকে ভাঙতে থাকবে। এটাকেই তোমরা সুন্দর করে লিখে ফেললেই হয়ে যাবে। CFC বিভিন্ন ধরনের শীততাপ নিয়ন্ত্রক দ্রব্য যেমন ফ্রিজ, এসি, রেফ্রিজারেটর ইত্যাদি থেকে নির্গত হয়। এগুলো বলে দিয়ে বিক্রিয়াগুলো দেখে দিলেই মোটামুটি তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে। এরপরে আরেকটা প্রশ্ন কি না NO2 কিভাবে ওজোন স্তর ধ্বংসে ক্ষতিকারক প্রভাব রাখে। এখানে একটা বিক্রিয়া মনে রাখবে সেটা কি না NO2 প্লাস O3 যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে NO প্লাস 2O2 তৈরি করবে। এটা ভালো করে লিখে দিবে যে বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড গুলো নাইট্রোজেন গঠিত বিভিন্ন গ্যাস গুলো বিভিন্ন যে এরোপ্লেন গুলো চলে সেগুলো থেকে নির্গত হয়। এগুলো সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থেকে যায়, তো শান্তমণ্ডল বলা হয়, সেখানে ঝড় বৃষ্টি হয় না বলে এখান থেকে যে প্লেন গুলো চলাচল করে আর সেখান থেকে যে সমস্ত নাইট্রোজেন অক্সাইডের গ্যাস গুলো নির্গত হয়। এবার এটাই কি করে না ওই স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরের ওজোন অণুগুলোকে ভেঙে দিয়ে অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন পরমাণু তৈরি করে। এভাবে ভাঙে, এটা এখান থেকে লেখা যেতে পারে। এটা একটা প্রশ্ন হবে। আর একটা প্রশ্ন হচ্ছে কি না গ্রিন হাউস ইফেক্ট কি। গ্রিন হাউস ইফেক্ট কিছু না, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এমন কিছু গ্যাস রয়েছে যারা কি করে না সূর্য থেকে আগত আলোক রশ্মিকে সরাসরি ভূপৃষ্ঠে এসে দেয়, কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত হওয়ার পরে আলো যখন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পরে আলো যখন বিকিরণ হচ্ছে, আলো যখন আবার মহাশূন্য ছেড়ে যেতে চাইছে তখন কি করে ওই সমস্ত গ্যাসগুলো ওই আলোক রশ্মিগুলোকে মানে শোষণ করে নেয়। শোষণ করে কি হয় না মহাশূন্য সম্পূর্ণরূপে ফিরে যেতে দেয় না, যার ফলে কি হয় এই পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত থাকে। এখন কি হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসগুলো অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC, ওজোন অণু এবং জলীয় বাষ্প এগুলো এত পরিমাণে বেড়ে গেছে যে সূর্য থেকে আগত যে রশ্মিগুলো সূর্য থেকে আগত আলোক রশ্মি ভূপৃষ্ঠে এসে দিচ্ছে এবং বিকিরিত হয়ে মহাশূন্যে মানে ফিরে যেতে দিচ্ছে না। এর ফলে কি হবে এই যে ভূপৃষ্ঠের উষ্ণতা, পৃথিবীর যে উষ্ণতা সেটা কি হচ্ছে না অনেক বেশি বেড়ে যাচ্ছে, যেটা কি হচ্ছে না আমাদের সমাজের জন্য আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব রাখছে। কিন্তু তুমি একপক্ষে এটাও ভেবে দেখবে যদি এই গ্রিন হাউস গ্যাসগুলো একেবারেই না থাকে তাহলে কিন্তু এই পৃথিবী ভূপৃষ্ঠ বরফে পরিণত হয়ে যাবে। সূর্যের তাপে দিনের বেলা আসবে, উত্তপ্ত হবে, কিন্তু রাতের বেলা যখন ওই তাপটা ওই আলোক রশ্মিটা বিকিরিত হয়ে মহাশূন্য সম্পূর্ণরূপে ফিরে চলে যাবে তখন কি হবে এটা বরফে পরিণত হয়ে যাবে, যেটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তার মানে হ্যাঁ গ্রিন হাউস গ্যাসগুলো থাকাটা জরুরি, কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে ক্ষতিকারক প্রভাব ফেলছে। এই যে ধরে রেখে দেওয়া এই ঘটনাটাকে কি বলা হয় গ্রিন হাউস এফেক্ট। তো তোমরা একটু বই পড়লে জিনিসটা ভালোভাবে মোটামুটি লিখতে পারবে। আর একটা কি না মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেটের সংকেতটা দেয়, মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4.23H2। এটা একটা ক্লাস অফার পদার্থ, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে বিভিন্ন যে মেরু অঞ্চল আছে এবং যে সমুদ্রপৃষ্ঠ আছে সেই তার তলদেশে পাললিক যে শিলাস্তর থাকে তার নিচে পাওয়া যায়। এটা একটা প্রশ্ন হয়ে গেল। আর কি না বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন। বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলি আছে তার মধ্যে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, কারণ যত ধরনের ঝড়, বৃষ্টি, বজ্রপাত, বায়ু প্রবাহ সমস্ত কিছু কি হয় না এই স্তরে দেখা যায়। এর ফলে কি হয় ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয় ক্ষুদ্রমণ্ডল। আর শান্তমণ্ডল কাকে বলা হয়, শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। তার কারণ হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঝড়, বজ্রপাত, বৃষ্টি
বায়ু প্রবাহ কোনো ধরনের এই ধরনের কোনো ঘটনা এই স্তরে দেখা যায় না। আর এই স্তরকে এই জন্য শান্তমণ্ডল বলা হয়, আর এই জন্যই এই সমস্ত এই স্তর থেকে জেট প্লেন গুলো চলাচল করে। এটা একটা প্রশ্ন হয়ে গেল। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি না, তাপন মূল্য কি? তাপন মূল্য হচ্ছে, তোমাকে যদি দুটো জ্বালানি দেওয়া হয়, তোমাকে বলা হলো যে দুটো জ্বালানি থেকে তুমি একটা জ্বালানির কি পরিমাণ তাপ দিচ্ছে। তোমাকে যদি কাঠ দেওয়া হয় আর তোমাকে যদি কয়লা দেওয়া হয়, তাহলে কি পরিমাণ তাপ দিচ্ছে তুমি কি করে বুঝবে? তুমি বলবে স্যার কয়লা তাপ বেশি দিচ্ছে। আমি বলবো না, কয়লা তাপ বেশি দিচ্ছে না, কাঠ তাপ বেশি দিচ্ছে। তুমি হয়তো সামান্য পরিমাণ কয়লা নিয়ে এসে করলে, কিন্তু আমি অনেক বেশি পরিমাণ কাঠ নিয়ে চলে এলাম, তাহলে কি হবে? বেশি পরিমাণ কাঠ বেশি তাপ দিয়ে দিবি। তাহলে অ্যাকচুয়ালি কে তাপ বেশি দিচ্ছে এটা আমরা সহজে বুঝতে পারবো না। তাহলে এটা বুঝতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম যে পরিমাণটাকে ফিক্স করে দিতে হবে। আমি যদি 1 কেজি কাঠ নিয়ে আসি, তাহলে আমরা 1 কেজি কয়লা নিয়ে আসবো। আমরা যদি 1 গ্রাম কাঠ নিয়ে আসি, তাহলে 1 গ্রামই কয়লা নিয়ে আসবো। এবার সেটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলবো। সেটাকে সম্পূর্ণভাবে পোড়ানোর ফলে কোনটাই বেশি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে এটা আমাকে লক্ষ্য করতে হবে। যেটাই বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে তা সেটা ভালো জ্বালানি, সেটা বেশি পরিমাণ তাপ দিচ্ছে। এই যে তাপ দিচ্ছে, একটা জ্বালানিকে পুড়িয়ে কত পরিমাণ তাপ পাবে, এটাকে কি বলা হয়? ওই জ্বালানি তাপন মূল্য। ওই জ্বালানির তাপন মূল্য। তাহলে এই যে তাপন মূল্য জিনিসটা বলবে, তাপন মূল্য বলার সময় তাহলে নিশ্চয়ই ভরের উল্লেখ করার প্রয়োজন আছে। কারণ ভর যদি এটাই কম ওটাই বেশি হয়ে যায়, তাহলে তাপ বেশি হয়ে যাবে, তাহলে কি তার তাপন মূল্যের থেকে বেশি না? তাহলে একটা ভরটাকে নির্দিষ্ট করতে হবে। সেই জন্য আমরা কি বলি, একক ভরের কোন জ্বালানির সম্পূর্ণ দহন অর্থাৎ সম্পূর্ণ পুড়িয়ে ফেলার ফলে যে পরিমাণ আমরা তাপ শক্তি পাই সেটাকেই ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। বেশ, এইটুকুই প্রশ্ন। এর বাইরে গিয়ে আর কোনো প্রশ্ন আসে বলে আমার মনে হয় না, যদিও দুটো একটা থাকবে। তবে আশা করা যায় এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকেই 2 মার্কের যে প্রথম প্রশ্নটা হবে সেই প্রশ্নটা চলে আসবে। এবার তোমরা যদি একবার রিডিং করে নাও জিনিসগুলো, মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ।